আজকের এই ওয়ান শট ক্লাসে তোমাদের নবম দশম শ্রেণী এবং তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের গণিত বইয়ের 17 অধ্যায় পরিসংখ্যান সংক্ষিপ্ত প্রশ্নের উপর আজকে আমরা একটি সুন্দর একটি ওয়ান শট ক্লাস নিব। এই ওয়ান শট ক্লাসে তোমাদের পরিসংখ্যানের মধ্যে সংক্ষিপ্ত অংশে যে যে প্রশ্নগুলো আসতে পারে এইরকম কমন উপযোগী প্রশ্নগুলো আমি সুন্দরভাবে একটা সাজেশন তৈরি করেছি। এই সাজেশনটা কিন্তু তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবা। তোমরা এই সাজেশনের মধ্যে তোমরা একটু ভালো করে যদি লক্ষ্য করো দেখবে এখানে লাল কালারের 3 স্টার দেওয়া কিছু প্রশ্ন আছে, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং আমি শুধু এইগুলো সমাধান করব। এবং এই 3 স্টার দেওয়া যে প্রশ্নগুলো আছে এই নিয়মের মধ্যে কিন্তু আরো অনেক প্রশ্ন কিন্তু এই সাজেশনে দেওয়া আছে, এইগুলো তোমরা নিজেরা লিখবা, সমাধান করবা। তো পরীক্ষার আগে কিন্তু তোমরা অবশ্যই শুধু লাল কালার এবং 3 স্টার দেওয়া প্রশ্নগুলো তোমরা শিখে যাবা, কারণ এই প্রশ্নগুলাই কিন্তু বাকিগুলা যেগুলো আছে এগুলাই কিন্তু মানে একই নিয়মের। তাহলে চলো শিক্ষার্থীরা, তোমাদের এই 17 অধ্যায়ের উপর আমরা সংক্ষিপ্ত প্রশ্ন অথবা এসকিউ এর উপর একটি সুন্দর একটি ওয়ান শট ক্লাস নিই। চলে আসলাম টাইপ একে। টাইপ এক হচ্ছে উপাত্তের উপস্থাপন। তো এই টাইপ একের মধ্যে আমি খুবই গুরুত্বপূর্ণ দেখে দেখে আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো লিখছি এবং আমি যেগুলা করাবো এই নিয়মের আরো অনেকগুলা দেওয়া থাকবে কালো কালারের। আমি শুধু এখান থেকে তোমাদের যে পিডিএফ সাজেশন আছে এখান থেকে শুধু লাল কালারের যেগুলো আছে এইগুলো সমাধান করব এবং এর নিয়মের মাধ্যমে মানে একই নিয়মের আরো অনেক আছে, তুমি দেখবা সাজেশনের মধ্যে, ওইগুলো তোমরা নিজে করবা। তবে পরীক্ষার যাওয়ার আগে শুধুমাত্র লাল কালারের যেগুলো আছে ওইগুলো সমাধান করে যাবা। বুঝতে পেরেছো? তো এখন কথা হচ্ছে এক নাম্বারটা হচ্ছে কোনো উপাত্তের পরিসর 55 এবং সর্বনিম্ন মান 43 হলে সর্বোচ্চ মান নির্ণয় করো। তার মানে পরিসর দেওয়া আছে, সর্বনিম্ন মান দেওয়া আছে, আমাকে সর্বোচ্চ মান বের করতে হবে। বুঝতে পেরেছো? তো এখান থেকে 3 নিয়মে আসতে পারে, বলবে সর্বোচ্চ মান কত, অথবা বলবে সর্বনিম্ন মান কত, অথবা বলবে পরিসর কত। তিনটা কিন্তু একই নিয়মে অর্থাৎ এই সূত্রের মাধ্যমে হবে। বুঝতে পেরেছো? তো এখানে আমরা লিখলাম সমাধান দেওয়া আছে উপাত্তের পরিসর 55 এবং সর্বনিম্ন মান 43। যেহেতু এখানে পরিসর দেওয়া আছে আমরা পরিসরের সূত্রটা লিখব, সেজন্য আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। এখন যদি আমরা যার জায়গায় যার মানটা বসাই দিই তাহলে কিন্তু এখান থেকে আমরা সর্বোচ্চ মান বের করতে পারবো। তো সমান আছে আমরা কি দিব, বা দিব। প্রথম হচ্ছে পরিসর কত, 55 সমান, আর আমাকে বের করতে হবে সর্বোচ্চ মান। তো এটার মান নাই, এটা যেভাবে আছে আমরা সেম ভাবে রেখে দিব। সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান কিন্তু আছে কত, 43। তাহলে লিখলাম 43 প্লাস 1, বা আমরা কিন্তু সর্বোচ্চ মান বের করব, অর্থাৎ যার মান আমরা বের করব সেটা বাম দিকে থাকবে। সেই জন্য আমরা এই সম্পূর্ণটা আমরা নিব বাম দিকে, আর বাম দিকে টানবো কি ডান দিকে, আমরা পক্ষান্তর করব। আমরা জানি যে পক্ষান্তর করলে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না বা চিহ্নের কোনো পরিবর্তন হয় না। সর্বোচ্চ মান বিয়োগ 43 প্লাস 1 ইকুয়াল টু 55। ও আরেকটা কথা বলে রাখি, আমরা এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করতেছি এইগুলা কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্ন, জ্ঞানমূলক কর মধ্যে কিন্তু এইগুলা কিন্তু আসতে পারে, তাই ওইটার জন্য কিন্তু উপকারী। তার মানে আমরা এক দিলে দুই পাখি মানে মারতেছি। বুঝতেছো? এমনকি এমসিকিউর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন দেখো আমরা বাকিটুকু এই পাশে লিখি। আমরা সর্বোচ্চ মান বের করব। তো এখান থেকে প্রথম 1টা প্লাস আছে, আমরা সমানের যদি ডান দিকে পাঠাই তাহলে মাইনাস হবে, আর এখানে থাকবে হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ 43 থাকবে ইকুয়াল টু 55 প্লাসের 1 এই পাশে আনলে হবে মাইনাসের 1, এবং এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 54 আসবে। বা এখান থেকে আমরা সর্বোচ্চ মান বের করব, তাহলে লিখব সর্বোচ্চ মান সমান 53। দেখো এখান থেকে আমরা
54 রেখে দিলাম। এখানে আছে মাইনাসের 43, আমরা ডান দিকে আনলে হবে প্লাসের 43 আসবে। এবং এই দুইটাকে যদি আমরা ইকুয়েশন করি তাহলে আমরা পাবো 3 আর 4 যোগ করলে আসবে 7, আর 4 আর 5 যোগ করলে আসবে 9। তাহলে আমরা পেলাম অতএব সর্বোচ্চ মান 79 পেলাম। এটাই হচ্ছে আমাদের ফলাফল। আশা করি এইটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন যদি তোমাকে এখান থেকে যদি বলে সর্বনিম্ন মান কত, অর্থাৎ তোমাকে পরিসর দেওয়া আছে আর সর্বোচ্চ মান দেওয়া আছে 97, তোমাকে বললো সর্বনিম্ন মান কত, একইভাবে হবে। জাস্ট শুধু তুমি সর্বোচ্চর জায়গায় সর্বোচ্চ মান 97 বসাবা আর সর্বনিম্নর জায়গায় সর্বনিম্ন থাকবে, পক্ষান্তর করবা। পক্ষান্তর করার পর এখান থেকে 1টা ওই পাশে পাঠাই দিবা, সর্বোচ্চ মানটা ওই পাশে পাঠাই দিবা। পাঠানোর পর দেখবা এদিকে মাইনাসের মান আসবে, তো উভয় পাশে মাইনাস মাইনাস কাটা যাবে। যেহেতু সর্বনিম্ন মানের সামনে মাইনাস আছে, উভয় পাশে মাইনাস মাইনাস কাটলে কিন্তু আমরা সর্বনিম্ন মান পেয়ে যাই। অথবা এটা আরেকভাবে আসতে পারে, সর্বোচ্চ মান দেওয়া, সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মান দেওয়া থাকবে, বলবে পরিসর নির্ণয় করো। তাহলে এই সূত্রের সাহায্যে সর্বোচ্চ মান বসাইবা, মাইনাস দিবা, সর্বনিম্ন মান বসাবা, +1 দিবা, ইকুয়েশন করলে যা আসবে সেটাই হচ্ছে পরিসর। বুঝতে পেরেছো? তাহলে আমরা একটা প্রশ্নের মাধ্যমে আমরা 3টা জিনিস কিন্তু বের করতে পারি, সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান আর হচ্ছে পরিসর। আশা করি 1 নম্বর প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। 2 নম্বর প্রশ্নের সমাধান। 2 নম্বরটা হচ্ছে কোন শ্রেণীর উচ্চসীমা 65 এবং শ্রেণীর মধ্যমান 62.5 হলে ওই শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করো। এখন তোমরা অনেকে বলতে পারো স্যার আগে তো আমরা উচ্চসীমা বের করেছি এবং ওইটার মাধ্যমে ওই সূত্রের মাধ্যমে আমরা কিন্তু 3টা মান বের করতে পারি বলছিলাম, তো এখন কিন্তু এখানে নিম্ন সীমা বলছে, তাহলে কি আগের নিয়মে হবে? না, আগে কিন্তু পরিসর কথাটা লেখা ছিল, এখন কিন্তু এখানের মধ্যে পরিসর কথাটা উল্লেখ নাই, তার মানে এখন পরিসরের সূত্র হবে না। কি কি দেওয়া আছে আমরা একটু পড়ি। তো এখানে লেখা আছে কোন শ্রেণীর উচ্চসীমা 65, তার মানে উচ্চসীমা দেওয়া আছে, শ্রেণী মধ্যমান, দেখো সুন্দর একটা কথা উল্লেখ আছে, শ্রেণী মধ্যমান। তাহলে শ্রেণীর মধ্যমান দেওয়া আছে 62.5 হলে ওই শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করতে হবে। তাহলে এখন পরিসর দেওয়া নাই, এখন দেওয়া আছে কি শ্রেণীর মধ্যমান। তাহলে আমাকে শ্রেণীর যে মধ্যমানের সূত্রটা আছে, উচ্চসীমা যোগ নিম্ন সীমা ভাগ 2, ওই সূত্রের সাহায্যে বের করতে হবে। আমি আগে থেকেই বলে রাখি, এইটার সাহায্যে আমরা এখন যে অঙ্কটা সমাধান করব, এইটার সাহায্যে তুমি 3টা মান বের করতে পারবা। একটা হচ্ছে তুমি উচ্চসীমা বের করতে পারবা, একটা হচ্ছে শ্রেণীর মধ্যমান বের করতে পারবা, আর একটা হচ্ছে কি নিম্ন সীমা বের করতে পারবা। বুঝতে পারছো? তো আমি যদি একটা সমাধান করে দেখাই, আশা করি বাকি 2টা তোমরা নিজেরাই বের করতে পারবা। তো দেখো আমরা লিখলাম দেওয়া আছে উচ্চসীমা এত এবং শ্রেণীর মধ্যমান সমান এত। যেহেতু শ্রেণীর মধ্যমান দেওয়া আছে, আমরা জানি শ্রেণীর মধ্যমান সমান উচ্চসীমা যোগ নিম্ন সীমা ভাগ 2। এখন আমরা মান বসাবো, ভাগ, দেখো মধ্যমান কত, 62.5 ইকুয়াল টু কি আছে উচ্চসীমা হচ্ছে 65 প্লাস নিম্ন সীমা নাই, নিম্ন সীমা বের করব, সেই জন্য নিম্ন সীমার জায়গায় নিম্ন সীমা রেখে দিলাম। তারপর দেখো ভাগ কত, 2। এখন যেহেতু আমরা নিম্ন সীমা বের করব, তাহলে আমরা যেইটার মান বের করব সেটা বাম দিকে নিব, সেই জন্য এইটা নিচে কত আছে, 1 আছে। এই জন্য আমাদের কি করতে হবে, এভাবে আর গুণন করতে হবে, আরই গুণ করতে হবে। তাহলে 1 দিয়ে যদি আমি উপরেরটাকে গুণ করি, উপরে যা আছে সেটাই থাকবে, অর্থাৎ 65 প্লাস নিম্ন সীমা থাকবে, লিখলাম সমান। এইভাবে যদি আমরা আর গুণ করি, যেমন 62.5 যদি আমরা 2 দ্বারা ক্যালকুলেটরে গুণ করি, তাহলে আসবে হচ্ছে 125। তো লিখলাম 125। তারপর এখন নিম্ন সীমাটা রেখে দিব, যেহেতু নিম্ন সীমা বের করতে হবে সেই জন্য লিখবো অতএব না ভা দেই, ভা নিম্ন সীমা সমান 125। এটা আছে প্লাস, সমানের ডান দিকে আনলে হবে মাইনাস, এবং এইটা যদি আমরা বিয়োগ করি 125 থেকে যদি আমরা ক্যালকুলেটরে যদি আমরা বিয়োগ করি
125 বিয়োগ হচ্ছে 65 সমান হচ্ছে 60। তাহলে আমরা কত পেলাম? 60 পেলাম। আমাকে বলছে নিম্ন সীমা বের করো, তাহলে লিখব অতএব নির্ণয় মান নিম্ন সীমা 60, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা, আশা করি এই দুই নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখান থেকে তুমি কিন্তু 3টা মান বের করতে পারবা। মনে করো শ্রেণীর মধ্যমান দেওয়া আছে 62.5 আর নিম্ন সীমা দেওয়া আছে কত? 60। এখন তোমাকে যদি বলে উচ্চ সীমা কত, সেম ভাবে হবে, জাস্ট শুধু নিম্ন সীমার মধ্যে 60 বসাই দিবা, তারপর কোণে আর গুণন করবা, উচ্চ সীমাটা এই পাশে রেখে দিবা, আর নিম্ন সীমার মানটা যে প্লাস আছে ওইটা ওই পাশে পাঠালে কি হবে? মাইনাস হবে। তাহলে কিন্তু নিম্ন সীমা চলে আসে। আবার যদি বলে মধ্যমান, যেমন শ্রেণীর উচ্চ সীমা দেওয়া আছে আর নিম্ন সীমা দেওয়া আছে, তোমাকে যদি বলে শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, তাহলে মধ্যমান সমান, তখন আর বা দিতে হবে না, সমান নিচে সমান দিবা, উচ্চ সীমা মান বসাইবা, নিম্ন সীমার মান বসাইবা, ভাগ হচ্ছে 2, দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে যেই মানটা পাবা ওইটাই হচ্ছে মধ্যমান। তার মানে আমরা একটার মাধ্যমে কিন্তু আমরা 3টার মান, আরো 2টা মান শিখে গেলাম। তো আশা করি তোমরা কিভাবে উচ্চ সীমা এবং শ্রেণীর মধ্যমান বের করতে হয় এই সূত্রের সাহায্যে এটা তোমরা পারবা। এই নিয়ে কিন্তু আমার যে সিকিউর যে ওয়ান শট ক্লাসটা আছে ওইটার মধ্যে কিন্তু এগুলা কিন্তু আছে। তো এখন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। 3 নাম্বার প্রশ্নের সমাধান। তো 3 নাম্বার প্রশ্নের উদ্দীপকটা আমি লিখলাম না, কারণ অনেক বড় একটা প্রশ্ন, আমি স্ক্রিনের মধ্যে শেয়ার করলাম, তোমরা দেখে নাও। তো এখানে বলছে কোনো একটি সমিতির 40 জন সদস্যের চাঁদা টাকায় দেওয়া হলো 76, 65, 90, 70, 58, 50, 48, এভাবে প্রায় 40 জন সদস্যের চাঁদার টাকা দেওয়া হলো। আমাকে প্রশ্নে বলছে যে উদ্দীপকের তত্ত্বের পরিসর নির্ণয় করতে হবে। তাহলে আমাকে কি নির্ণয় করতে হবে? পরিসর। তো এখান থেকে আমি পরিসর নির্ণয় করব। সর্বপ্রথম আমরা লিখব সমাধান দেওয়া আছে। তো পরিসর আমরা কিভাবে বের করি? সাধারণত আমরা পরিসর বের করি সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা আমরা বিয়োগ করে 1 যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের পরিসরটা বের হয়। তাহলে আমি প্রথমত লিখলাম দেওয়া আছে সর্বোচ্চ মানটা আমরা আগে বের করে লিখব। তো লিখব সর্বোচ্চ মান। সর্বোচ্চ মান হচ্ছে মানে সবচেয়ে বড় সংখ্যা। তো এখানে যদি আমরা উদ্দীপকটা দেখি, আচ্ছা আমি তার আগে লিখি সর্বনিম্ন মান। সর্বোচ্চ মান আর হচ্ছে সর্বনিম্ন মান। তোমরা উদ্দীপকটা খেয়াল করো, এখানে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 90। 90-এর পরে কি আর আছে কিনা আমি একটু দেখতেছি। না, সবচেয়ে বড় উপাত্ত হচ্ছে 90, তাহলে আমি লিখলাম 90। এবং সবচেয়ে ছোট 65, 58, 48, 36, তারপর সবচেয়ে ছোট 35, সবচেয়ে ছোট উপাত্ত হচ্ছে 35। তাহলে আমরা সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান লিখলাম। এখন যেহেতু পরিসর বের করতে হবে সেই জন্য লিখব আমরা জানি পরিসর সমান। আমরা জানি পরিসর সমান, পরিসরের সূত্রটা লিখব, সেটা হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান প্লাস 1। এখন আমরা মানটা বসাই দিব, যেমন সমান সর্বোচ্চ মান হচ্ছে 90 মাইনাস সর্বনিম্ন মান হচ্ছে 35, তারপর প্লাস 1। এখন এই দুইটা বিয়োগ করে আমাকে কি করতে হবে? 1 যোগ করতে হবে। তাহলে বিয়োগ যদি করি 10 থেকে 5 গেলে হবে 5, আর 8 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে হবে 5, প্লাস হচ্ছে 1। তাহলে 55 প্লাস 1 ইকুয়াল টু 56। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখান থেকে কি নির্ণয় করলাম? পরিসর নির্ণয় করলাম। এখান থেকে কিন্তু আরেকভাবে প্রশ্ন আসতে পারে, একই উদ্দীপক দিবে, বলবে যে তোমাকে যে শ্রেণী ব্যক্তি 10 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তাহলে কিভাবে করতে হবে? সেম ভাবে আমরা পরিসরটা বের করব, শুধু লাস্টে লিখে দিব অতএব শ্রেণী সংখ্যা। আমি কিন্তু একটা প্রশ্নের মাধ্যমে কিন্তু বাকিগুলো শিখিয়ে দিচ্ছি। তাহলে লিখব শ্রেণী সংখ্যা সমান। তো শ্রেণী সংখ্যার একটা সূত্র আছে, সেটা হচ্ছে পরিসর বাই শ্রেণী ব্যক্তি। সূত্রটা হচ্ছে পরিসর বাই শ্রেণী ব্যক্তি। তাহলে এখানে
পরিসর হচ্ছে 56, আর শ্রেণীব্যাপ্তি প্রশ্নের মধ্যে কিন্তু সবসময় উল্লেখ থাকবে শ্রেণীব্যাপ্তি 5 ধরে, শ্রেণীব্যাপ্তি 6 ধরে অথবা 10 ধরে। যেহেতু এখন আমি শ্রেণীব্যাপ্তি 10 ধরলাম, সেই জন্য 10 দ্বারা ভাগ করতে হবে। এখন 56কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে 5.6 আসবে। মনে রাখতে হবে দশমিকের পর যদি কোনো মান বের হয় অর্থাৎ দশমিকের মান বের হয় তাহলে দশমিকের আগে যে ভাগফলটা থাকবে তার সাথে 1 বাড়িয়ে দশমিকটা বাদ দিতে হবে। তাহলে 5 এর সাথে যদি আমরা 1 বাড়িয়ে লিখি তাহলে কত হবে? 6 হবে। তার মানে আমাদের শ্রেণীর সংখ্যা কত বের হলো? 6 বের হলো। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা একটার মাধ্যমে দুইটা প্রশ্ন শিখলাম, কিভাবে পরিসর বের করতে হয় আর কিভাবে শ্রেণীর সংখ্যা বের করতে হয়। আশা করি 3 নম্বর প্রশ্নের সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছো। 4 নম্বর প্রশ্নের সমাধান সেটা হচ্ছে কোনো উপাত্তের সর্বোচ্চ মান। কোনো উপাত্তের সর্বোচ্চ মান হচ্ছে 89 এবং সর্বনিম্ন মান 50 হলে শ্রেণী ব্যবধান কত হবে? এটা বের করতে হবে যখন শ্রেণী সংখ্যা 8। তার মানে আমাকে এখানে প্রথমত বলছে যে শ্রেণী ব্যবধান কত হবে, আর এখানে হচ্ছে আমাদের শ্রেণীর সংখ্যা কত 8 দেওয়া আছে। তাহলে তথ্যগুলো আমার লিখতে একটু ভুল হয়েছে, আমি একটু কারেকশন করি। তাহলে আমরা এখানে যেহেতু বলছে শ্রেণী ব্যবধান কত, মনে রাখতে হবে শ্রেণী ব্যবধান আর শ্রেণী ব্যক্তি কথা কিন্তু একই। যেহেতু এখানে ব্যবধান লেখা আছে, এখন আমরা ব্যক্তি না লিখে লিখবো ব্যবধান। ব্যবধান। আচ্ছা, আমরা প্রশ্নটা একটু বুঝি। তো প্রথমত এখানে সর্বোচ্চ মান দেওয়া আছে, আমরা লিখলাম দেওয়া আছে সর্বোচ্চ মান এত, তারপর সর্বনিম্ন মান দেওয়া আছে সর্বনিম্ন মান এত। শ্রেণী ব্যবধান কত হবে, তার মানে আমাকে শ্রেণী ব্যবধান বের করতে হবে। আর আরেকটা বের করতে হবে যখন শ্রেণী সংখ্যা 8, তার মানে শ্রেণী সংখ্যা 8 দেওয়া আছে। প্রথমত আমরা জানি যে এখান থেকে শ্রেণী সংখ্যা যেহেতু দেওয়া আছে, আমরা শ্রেণী সংখ্যা কিভাবে বের করি? আমরা সাধারণত পরিসরকে শ্রেণী ব্যবধান অথবা শ্রেণী ব্যক্তি দিয়ে ভাগ করলে কিন্তু আমরা শ্রেণীর সংখ্যা পাই। যেহেতু শ্রেণীর সংখ্যা দেওয়া আছে, আমরা কি করব? শ্রেণীর সংখ্যা সূত্র লিখে মানগুলা যদি বসাই, আমরা যদি আর গুণন করি তবে কিন্তু এখান থেকে আমরা কি পাবো? শ্রেণী ব্যবধান পাবো। তাহলে আগে আমাকে পরিসর বের করতে হবে, কারণ শ্রেণীর সংখ্যা সূত্র হচ্ছে পরিসর বাই শ্রেণী ব্যবধান। চলো আমরা পরিসর বের করি। তো লিখলাম অতএব পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান প্লাস 1। এখন মান বসাবো, যেমন সর্বোচ্চ মান হচ্ছে 89 মাইনাস সর্বনিম্ন মান 50 প্লাস 1 সমান, এখন আমরা এখান থেকে বিয়োগ করব। 89 থেকে যদি আমরা 50 বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে 39 যোগ হচ্ছে 1, তাহলে কত হবে? 40 হবে। আমরা কিন্তু পরিসর পেলাম 40। এখন আমরা লিখবো যেহেতু শ্রেণী সংখ্যা এখানে দেওয়া আছে, আমরা শ্রেণী সংখ্যা সূত্র লিখলাম পরিসর বাই শ্রেণী ব্যক্তি। এখন মান বসাবো, বা দিলাম। এটা কি লেখা আছে? শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা কত? 8। তাহলে আমরা শ্রেণী সংখ্যা নিচে লিখবো 8 সমান, উপরে লেখা আছে পরিসর। পরিসর হচ্ছে কি 40, মান বসাবো 40। শ্রেণী ব্যবধান নাই, আমাকে শ্রেণী ব্যবধান বের করতে হবে, সেই জন্য শ্রেণী ব্যবধানের জায়গায় শ্রেণী ব্যবধান। এখন আর গুণন করব, 8 এর নিচে কত আছে? 1 আছে। তাহলে 8 দ্বারা যদি আমরা শ্রেণী ব্যবধানকে গুণ করি তাহলে হবে 8 ইন্টু শ্রেণী ব্যবধান। 8 ইন্টু শ্রেণী ব্যবধান। আর এদিকে 40 একে কত হবে? 40 হবে। বা 8টা আছে ইন্টু আকারে, আমরা যদি সমানের ডান দিকে পাঠাই তাহলে কি হবে? ভাগ হবে। আর এই পাশে থাকবে হচ্ছে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান। তাহলে 8 যাবে নিচে আর 40 যাবে উপরে। এখন 40কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে কি হয়? 5 8 40, 5 বার যায়। অতএব শ্রেণী ব্যবধান হচ্ছে 5। এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার। তার মানে এখানে শ্রেণী ব্যবধান কথা উল্লেখ থাকতে পারে অথবা এখানে উল্লেখ থাকবে কি শ্রেণী ব্যক্তি, দুইটার কথা কিন্তু একই। তো আশা করি তোমরা এখানে 4 নম্বর প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা এখন নেক্সট অঙ্কে চলে যাই। এখন শিখবো হচ্ছে 5 নম্বর প্রশ্নের সমাধান। আমি কিন্তু শুধু সাজেশনের যেগুলা লাল কালারের যেগুলা গুরুত্বপূর্ণ 3টা স্টার দেওয়া আছে ওইগুলা কিন্তু সমাধান করতেছি। তো এর নিচে বা উপরে দেখবা একই নিয়মের আরো অঙ্ক আছে, এইগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। তো এখন কথা হচ্ছে 5 নাম্বারটা হচ্ছে তোমাদের টাইপ 2। তো টাইপ 2 এর মধ্যে হচ্ছে
ক্রমযোজিত ঘনসংখ্যা সারণী কিভাবে তৈরি করতে হয় এই রিলেটেড আমাদের এই টাইপটা। তো এই টাইপের মধ্যে কয়েকটা অঙ্ক আছে একই নিয়মের, আমি একটা সমাধান করব, বাকিগুলো তোমরা নিজেরা সমাধান করবা। তো উদ্দীপকটা কিন্তু আমি তোমাকে স্ক্রিনে দিলাম। সেটা হচ্ছে 33টি পরিবারের মাসিক খরচের ঘনসংখ্যা নিবেশন সারণী। খরচ 1000 টাকায় 20 থেকে 24, 25 থেকে 29, এভাবে ঘনসংখ্যা শ্রেণী ব্যবধান দেওয়া আছে। পরিবারের সংখ্যা 5, 7, 11, 4, 6। প্রদত্ত সারণীর ক্রমযোজিত ঘনসংখ্যা সারণী তৈরি করো। তো এখানের মধ্যে কয়টা রো আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা আছে। সেই জন্য আমি 1, 2, 3, 4, 5, 6 মনে রাখবা। ক্রমযোজিত ঘনসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হলে কলাম লাগে 3টা। তো আমি কলাম 3টা দিলাম। প্রথমটা হচ্ছে দেখবা প্রশ্নের মধ্যে প্রথম লেখা আছে খরচ 1000 টাকায়, 2 নম্বরে লেখা আছে পরিবারের সংখ্যা, আর 3 নম্বরে হচ্ছে যোজিত ঘনসংখ্যা। তুমি চাইলে এখানের মধ্যে ক্রমযোজিত ঘনসংখ্যা কথাটাই উল্লেখ করতে পারো। এখন খরচ 1000 টাকায় যে শ্রেণী ব্যবধানটা দেওয়া আছে এটা আমি দেখে দেখে লিখলাম, ঘনসংখ্যাটাও আমরা দেখে দেখে লিখলাম। এখন আমরা যোজিত ঘনসংখ্যা বের করব। মনে রাখবা ক্রমযোজিত ঘনসংখ্যা বের করার সিস্টেমটা হচ্ছে প্রথম যে ঘনসংখ্যাটা থাকবে এটা প্রথম যোজিত ঘনসংখ্যা হবে। বুঝতে পেরেছো কি বলছি? প্রথম যে ঘনসংখ্যাটা থাকবে এটাই কি হবে? যোজিত ঘনসংখ্যা। তারপর পরবর্তী ঘনসংখ্যার সাথে এই প্রথম যোজিত ঘনসংখ্যা যোগ করতে হবে, অর্থাৎ এই কোনাকুনি যোগ করতে হবে। তাহলে 7 আর 5 যদি যোগ করি তাহলে কত হয়? 12 হবে। 12 আর 11 যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 23 হবে। 23 আর যদি 4 আমরা যোগ করি তাহলে কত হবে? 27 হবে। 27 আর 6 যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 33 হবে। এখন আমাদের এই ক্রমযোজিত ঘনসংখ্যা নিবেশন সারণীটি আমাদের হয়েছে কিনা এটা আমরা বুঝবো কিভাবে? প্রশ্নের মধ্যে দেখবা লেখা আছে 40 জন শিক্ষার্থীর নম্বর দেওয়া হলো, 33 জন শিক্ষার্থীর নম্বর দেওয়া হলো, এইভাবে থাকবে। যেহেতু 33 জন পরিবারের নম্বর দেওয়া ছিল বা টাকা খরচ দেওয়া ছিল, আমাদের কিন্তু লাস্টে 33 চলে আসছে। তার মানে আমাদের এই অঙ্কটা সমাধান কি সঠিক। তো আশা করি কিভাবে ক্রমযোজিত ঘনসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হয় তোমরা এখন থেকে পারবা। এখন আমরা চলে যাব পরবর্তী টাইপ। আমাদের পরবর্তী টাইপটা হচ্ছে চলক। চলকের মধ্যে মাত্র একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমি একটু ঘুরের দিকে খেয়াল করো। চলকের মধ্যে এখানে 4টা প্রশ্ন লিখছি। চলক কাকে বলে, চলক কত প্রকার ও কি কি। তারপরে এরপরটা হচ্ছে বিচ্ছিন্ন, যেটা আমি লাল কালার দিছি। বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলকের সংজ্ঞা দাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো এটা কিন্তু আমি স্ক্রিনের মধ্যে শেয়ার করলাম, জাস্ট শুধু এটা শুধু মুখস্থ রাখবো আর কিছু না। এটা তোমরা নিজেরা খাতার মধ্যে নোট করে নিবা। তো আমরা পরবর্তী টাইপ অর্থাৎ টাইপ 4 চলে যাব, সেটা হচ্ছে উপাত্তের লেখচিত্র। এখানে কয়েকটা প্রশ্ন আছে, এটা তোমরা দেখলে তোমরা নিজেরাই ব্যাখ্যাটা পারবা। তো এটা তোমরা নিজেরা সমাধান করবা। তারপর আমরা এখন যেটা সমাধান করব সেটা হচ্ছে টাইপ 5। তো টাইপ 5টা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা ও গাণিতিক গড়। এখন আমরা টাইপ 5 চলে যাব। তাহলে টাইপ 5 মধ্যে কি বললাম? যে কেন্দ্রীয় প্রবণতা ও গাণিতিক গড়। এখান থেকে প্রথম যে 2টা প্রশ্ন আছে এটা আমি একটু বলে দিচ্ছি, তোমরা সবাই স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো। প্রথমটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কি, এটা মুখস্থ। তো স্ক্রিনের মধ্যে শেয়ার করেছি যে উপাত্তসমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। কেন্দ্রীয় মান একটি সংখ্যা এবং এই সংখ্যা উপাত্তসমূহের প্রতিনিধিত্ব করে। এই সংখ্যা দ্বারা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা হয়। এর পরের প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি ও কি কি। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। তো এটার উত্তরটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে 3টি, যথা গাণিতিক গড়, মধ্যক আর হচ্ছে কি প্রচুরক। তো এই 2টা প্রশ্ন তোমরা খাতার মধ্যে নোট করে নিবা। এটা শুধু মুখস্থ, এটা বোঝার কিছু না, এটা লিখে নিও। এখন হচ্ছে এই টাইপের অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা ও গাণিতিক গড় এই টাইপের 8 নাম্বার 9 নাম্বার অঙ্কগুলো সমাধান করব। তো 8 নম্বরে হচ্ছে n সমান 50, আবার সামেশন fi(xi) সমান হচ্ছে 2624 হলে গড় x বার কত, অর্থাৎ গড় কত। তার মানে সমাধান দেওয়া আছে n সমান আর সামেশন fi(x) এর মান দেওয়া আছে, আমাকে গড় বের করতে হবে, গড় x বার। তো আমরা গড় x বার সমান জানি এখানে যেহেতু সামেশন fi(xi), এখন গড়ের কিন্তু সূত্র কিন্তু 2টা, একটা হচ্ছে গাণিতিক গড়
আরেকটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। যেহেতু এখানে সামেশন এফ আই এক্স আই, তার মানে এটা হচ্ছে গাণিতিক গড়। যদি থাকে সামেশন এফ আই ইউ আই থাকে, তাহলে সেটা হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তো আমরা গাণিতিকের সূত্রটা, আমরা গড়ের সূত্রটা জানি হচ্ছে, সেটা হচ্ছে সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। তো সামেশন এফ আই এক্স আই এর মান হচ্ছে 2624, এন এর মান হচ্ছে কত, 50। এখন এটাকে যদি ভাগ করি, ভাগ করলে যত আসবে আমাদের আনসারটা কি তত। তার মানে 2624 ভাগ হচ্ছে 50, তাহলে আসবে হচ্ছে 52.48। 52.48, এটাই হচ্ছে কি আমাদের আনসার। একদম ইজি একটা অঙ্ক। তোমাকে এখানে গণনা সংখ্যা দেওয়া থাকবে, সামেশন এফ আই এক্স এর মান দেওয়া থাকবে, বলবে গড় কত। তো আমরা গড় কিন্তু বের করলাম। অথবা এইভাবে থাকতে পারে, এন এর মান দেওয়া থাকবে আর হচ্ছে গড় দেওয়া থাকবে, তোমাকে বলবে সামেশন এফ আই এক্স আই এর মান বের করো। তো এই সূত্রটাই লিখবা, যার যার নিচে যার যার মানটা বসায় কোণে যদি আর গুণন করে দাও, সামেশন এফ আই এক্স আইটা রেখে দিবা আর বাকিটা ওই পাশে পাঠাই দিবা, তাহলে কিন্তু মানটা চলে আসে। এটা কিন্তু আরেকভাবেও কিন্তু আসতে পারে। সেটা কিভাবে, যেমন সামেশন এফ আই এক্স আই সমান এত, গাণিতিক গড় হচ্ছে এত, এন এর মান কত। তো একইভাবে সূত্রটা এভাবে লিখবা, মান বসাইবা, কোনাকুনি আর গুণন করবা, এনটা শুধু বাম দিকে রেখে দিবা, বাকিগুলো সবগুলো কি থাকবে, ডান দিকে থাকবে। ইকুয়েশন করলে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি এন এর মান। তাহলে এখান থেকে 3 ভাবে প্রশ্ন আসতে পারে, সেটাকে তোমাদেরকে আমি বলে দিলাম। এখন 9 নাম্বার প্রশ্নের সমাধান। 9 নাম্বার বলছে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যার গড় নির্ণয় করো। তো এই জায়গার মধ্যে মৌলিক সংখ্যার গড় বলছে, তোমাকে কিন্তু শুধু মৌলিক সংখ্যা না, তোমাকে এভাবে পরীক্ষার মধ্যে আসতে পারে যে 1 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যার গড় নির্ণয় করো, অথবা 1 থেকে 19 পর্যন্ত বিজোড় সংখ্যার গড়গুলো নির্ণয় করো, এইভাবে কিন্তু আসতে পারে। তো আমি শুধু একটা দেখাবো, বাকিগুলো কিন্তু তোমরা নিজেরাই পারবা। তো যে সাজেশনটা আছে, ওই সাজেশনের মধ্যে কিন্তু দেখবা অনেকগুলা গড় নির্ণয়ের প্রশ্ন দেওয়া আছে, ওইগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। তো 9 নম্বরে বলছি 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যার গড়। তাহলে আমরা লিখবো 1 থেকে 19 পর্যন্ত, 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো, কি লিখবো, মৌলিক সংখ্যাগুলো হলো, মৌলিক সংখ্যাগুলো হলো। তো তোমরা কি জানো মৌলিক সংখ্যা কি? যে সংখ্যার মাত্র 2টা গুণনীয়ক আছে সেটাকে মৌলিক সংখ্যা বলা হয়, অর্থাৎ 1 দিয়ে ভাগ করা যায় এবং ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যা কি আছে? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপরে হচ্ছে 3, 5, 7, 11, 13, আমাদের কত পর্যন্ত লিখতে হবে? 19 পর্যন্ত। তারপরে মৌলিক সংখ্যাটা কত? 17, তারপরে হচ্ছে 19। যেহেতু প্রশ্নের মধ্যে 19 পর্যন্ত বললো, আমরা 19 পর্যন্ত মৌলিক সংখ্যা লিখলাম। এখন এই মৌলিক সংখ্যাগুলো আমাকে কি বের করতে হবে? গড় বের করতে হবে। আমরা জানি গড় বের করার সিস্টেমটা হচ্ছে সবগুলাকে যোগ করতে হবে, যোগ করে এখানে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমরা লিখবো অতএব সংখ্যাগুলোর গড়, বা আগে লিখবো সংখ্যাগুলোর সমষ্টি, সংখ্যাগুলোর সমষ্টি। সমষ্টির কথাটার মানে কি? যোগ করা। আমরা সবগুলা যোগ করি, 2 + 3 + 5 + 7 + 11 + 13 + 17 + 19। তো এই সবগুলা যোগ করলে আসবে, প্রথম হচ্ছে 2 আর 3 যোগ করলে আসে হচ্ছে 5, 5 এ 10, 17, 17 আর হচ্ছে 11, 28, তারপরে হচ্ছে 13, 41 হয়, তারপরে হচ্ছে 17, লাস্টে 19, টোটাল 77 আসে। তো লিখলাম 77। এখন গড় বের করবো, তাহলে অতএব গড় সমান, গড়ের সূত্রটা হচ্ছে সংখ্যাগুলোর সমষ্টি, সংখ্যাগুলোর সমষ্টি ভাগ মোট সংখ্যা, মোট সংখ্যা। তাহলে সংখ্যাগুলোর সমষ্টি কত? 77, আর মোট সংখ্যা কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা আছে, তাহলে 8 দ্বারা ভাগ দিতে হবে।
77কে যদি 8 দ্বারা ভাগ দিই তাহলে আসবে হচ্ছে 9.625। এটাই হচ্ছে কি আমাদের ফলাফল। তো এভাবে কিন্তু গড় বের করতে হয়। তো পরীক্ষার মধ্যে কিন্তু এখান থেকে তিনভাবে আসতে পারে। সেটা হচ্ছে আমি লিখছি 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যা, কিন্তু পরীক্ষা থাকতে পারে 1 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যা, অথবা বলতে পারে 1 থেকে 30 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় বের করো। তাহলে কিন্তু এভাবে কিন্তু বের করতে হবে। আশা করি 9 নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন এই টাইপের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক মনে রাখবা। আমি এখানে এটা স্টার দিয়ে দেই। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 3 স্টার দিয়ে দিলাম। তো এটা তোমাদের পরীক্ষার মধ্যে বেশি অংশ আসতে পারে। এটা হচ্ছে 10 নাম্বার 19, 21, 26, 13, 11, 27, x 29 সংখ্যাগুলোর গড় 16.5 হলে x এর মান নির্ণয় করো। অর্থাৎ এখান থেকে আমাকে x এর মান নির্ণয় করতে হবে। প্রথমত এখানে একটা গড় দেওয়া আছে, তার মানে কিছু উপাত্ত দেওয়া আছে। এই উপাত্তগুলোর মধ্যে কিন্তু আমাদের চলক x আছে, চলকও কিন্তু একটা সংখ্যা। এই সবগুলা মিলাইয়া আমাদের যে গড়টা সেটা হচ্ছে 16.5। একটা গড় দেওয়া আছে মানে আমাকে অনুরূপভাবে এই সংখ্যাগুলো দিয়ে আরেকটা গড় বের করতে হবে। তাহলে গড় কয়টা হবে? 2টা। প্রশ্ন মতে একটা সমান গড় আর একটা লিখলেই কিন্তু এখান থেকে আমরা x এর মান পাবো। তো এখন আমাকে আগে একটা গড় বের করতে হবে, সেই জন্য আমাকে উপাত্তগুলো আগে যোগ করতে হবে। আমি কিন্তু গড় কিভাবে বের করতে হয় সেটা কিন্তু একটু আগে আমি দেখিয়ে দিছি। তো প্রথম আমরা লিখবো সংখ্যাগুলোর সমষ্টি, সবগুলো আমরা প্লাস দিলাম। এখন এগুলো যদি আমরা হিসাব করি মানে যোগ করি তাহলে কত হয়? 19 যোগ 21 যোগ 26, 13, 11, 27। x কিন্তু ক্যালকুলেটরে লেখা যাবে না, মনে করো x পরে লিখবো। তারপরে হচ্ছে 29, সবগুলা ইকুয়েশন দিলে আসে হচ্ছে 146। কত আসে? 146 আসে। আর এখানে প্লাস হিসাবে কি ছিল? x ছিল। এখন কিন্তু এই 146 আর x এ কিন্তু যোগ করা যায় না, কারণ একটা হচ্ছে সংখ্যা আর একটা হচ্ছে চলক। তো এটা আমরা কি পেলাম? সংখ্যাগুলোর সমষ্টি পেলাম। এখন আমরা এখানে একটা কাজ করব, যেহেতু এখানে গড় দেওয়া আছে, কি দেওয়া আছে? গড়। আর আমরা জানি গড়ের সূত্রটা হচ্ছে সংখ্যাগুলোর সমষ্টি ভাগ মোট সংখ্যা। তাহলে এখানে আমরা সংখ্যাগুলোর সমষ্টি আমরা কি পেলাম? 146 যোগ x। আর মোট সংখ্যা 1 2 3 4 5 6 7 8টা। x নিয়ে কটা হয়? 8টা হয়, সেজন্য 8 দ্বারা ভাগ দিতে হবে। এখন এটাকে কিন্তু আর কাটাকুটি করা যায় না বা ভাগ করা যায় না চলকের কারণে। তাহলে আমরা কি পেলাম? গড় পেলাম। এটা একটা গড়, আবার এই জায়গার মধ্যে গড় দেওয়া আছে আরেকটা। টোটাল কয়টা হলো গড়? 2টা। প্রশ্নপতি আমরা একটা সমান যদি আরেকটা দেই তাহলে কিন্তু আমরা x এর মান পাবো। সেই জন্য আমরা লিখবো প্রশ্নমতে গড়টা হচ্ছে 146 প্লাস x বাই 8 ইকুয়াল টু আরেকটা গড় হচ্ছে 16.5। তোমরা বা এই জায়গার মধ্যে দিবা, আমি এখানে দিলাম। x এর মান বের করতে হবে, তার মানে x টা রেখে বাকিগুলা সবগুলো আমাদের ডান দিকে পাঠাতে হবে। এখানে 8টা কিন্তু ভাগ আকারে আছে, যদি আমরা ডান দিকে নিই তাহলে গুণ করতে হবে। আর এখানে থাকবে হচ্ছে 146 প্লাস x থাকবে। তো 16.5 কে 8 দ্বারা ভাগ করব। 16.5 গুণ হচ্ছে 8, 132। তাহলে আমরা লিখব 132। এখন 146 আছে হচ্ছে প্লাস, 146 হচ্ছে প্লাস। আমরা যদি সমানের ডান দিকে পাঠাই তাহলে কি হবে? মাইনাস হবে। আর এখানে থাকবে হচ্ছে x থাকবে 132। আচ্ছা আমরা আরেকটা বার দেখি। 16.5 গুণ হচ্ছে 8, 132 আসে। আর এটা আমরা আরেকটা বার ইকুয়েশন করি, হয়তো বা ভুলও আসতে পারে। প্রথম হচ্ছে 19 যোগ 21, 26, 13, 11, 27, 29, 146 আসে। তাহলে এটা প্লাস এই পাশে আনলে কত হবে?
মাইনাস হবে, এবং 132 থেকে যদি আমরা 146 বিয়োগ করি তাহলে আসবে -14, মানে -14 আসবে। অতএব নির্ণেয় মান x সমান -14, এবং এটা হচ্ছে কি আমাদের আনসার। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু মনে রাখবা। তো তার পরবর্তী প্রশ্ন হচ্ছে 11 নাম্বারটা। 11 নাম্বারটা হচ্ছে চলকের পরিচয় সহ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটি লিখো। তো এইটার তো কোনো সমাধানের বিষয় না, এটা জাস্ট শুধু তোমরা মুখস্থ রাখবা যে সূত্রে যে চলকগুলো আছে ওই চলকগুলা। তো এটা আমি স্ক্রিনের মধ্যে শেয়ার করলাম, তোমরা ভিডিওটা পজ করে তারপর লিখে নাও। চলে আসলাম টাইপ 6। তো টাইপ 6 এর মধ্যে হচ্ছে মদ্যক রিলেটেড যত প্রশ্ন আসতে পারে সেগুলা। তো এখানে 12 নাম্বারটা হচ্ছে চলকের পরিচয় সহ মদ্যক নির্ণয়ের সূত্রটি লিখো। এটা হচ্ছে মুখস্থ, মানে কোন চলকের কি নাম বা এটা দ্বারা কি বোঝানো হচ্ছে এইটা। তো আমি ভিডিও স্ক্রিনের মধ্যে আমি শেয়ার করতেছি, ভিডিওটা পজ করে তোমরা লিখে নাও। চলে আসলাম টাইপ 6। তো টাইপ 6 এর মধ্যে হচ্ছে মদ্যক রিলেটেড যত প্রশ্ন আসতে পারে সেগুলা। তো এখানে 12 নাম্বারটা হচ্ছে চলকের পরিচয় সহ মদ্যক নির্ণয়ের সূত্রটি লিখো। এটা হচ্ছে মুখস্থ, মানে কোন চলকের কি নাম বা এটা দ্বারা কি বোঝানো হচ্ছে এইটা। তো আমি ভিডিও স্ক্রিনের মধ্যে আমি শেয়ার করতেছি, ভিডিওটা পজ করে তোমরা লিখে নাও। শিক্ষার্থীরা, এখন আমরা সমাধান করব 13 নম্বর প্রশ্নের সমাধান। 13 নম্বর হচ্ছে এখানে 10, 16, 14, 18, 26, 30, 28, 22 উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করতে হবে। তো এখানে অবিন্যস্ত উপাত্ত দেওয়া আছে, এই অবিন্যস্ত উপাত্তের আমাকে কি করতে হবে? মধ্যক নির্ণয় করতে হবে। তো এটা এই সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করতে হলে আমাকে আগে এই উপাত্তগুলোকে ছোট থেকে বড় সাজাতে হবে। সেই জন্য আমরা লিখব উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। এখানে সবচেয়ে ছোট আমরা খুঁজে বের করব। তো এখানে কিন্তু এগুলো কিন্তু ছোট থেকে বড় সাজিয়ে লিখতে হবে। সবচেয়ে ছোট হচ্ছে 10, তো আমি লিখলাম 10। তারপরে হচ্ছে 14, লিখলাম 14। তারপরে ছোট হচ্ছে 16, মানে 16, তো লিখলাম 16। তারপর এখানে ছোট হচ্ছে 18, তারপরে হচ্ছে 18, লিখলাম 18। তারপরে হচ্ছে 22, লিখলাম 22। তারপরে হচ্ছে 26, তারপরে হচ্ছে 28, এন্ড দেন লাস্টে হচ্ছে 30। তার মানে উপাত্তগুলোকে ছোট থেকে বড় সাজানো শেষ। মনে রাখবা, এইভাবে উপাত্ত দেওয়া থাকলে জোড়ের জন্য একটা সূত্র আর বিজোড় হলে সূত্র আরেকটা। তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা আছে। আমরা লিখে দিব এখানে n সমান হচ্ছে 8। 8 কিন্তু যা জোড় সংখ্যা, আমরা লিখে দিব যা জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা যদি হয় তাহলে সূত্র হবে একটা, আর বিজোড় হলে সূত্র হবে আরেকটা। তাহলে আমরা লিখব অতএব মধ্যক সমান, তাহলে মধ্যকের সূত্রটা হবে n/2 তম পদ প্লাস n/2 n/2 প্লাস 1 তম পদ ভাগ 2। এটা হচ্ছে কি জোড় যদি হয় তাহলে এটা হচ্ছে মধ্যকের সূত্র। এখন মান বসাই। n এর মান হচ্ছে 8/2 তম পদ প্লাস আবার n মানে 8/2 প্লাস 1 তম পদ ভাগ হচ্ছে 2। এখন সমান 8 এর মধ্যে 2 যায় হচ্ছে 4 বার, তাহলে 4 তম পদ প্লাস
8-এর মধ্যে 2 যায় 4 বার, 4 আর 1 যোগ করলে 5, তাহলে 5তম পদ ভাগ 2। এখন 4তম পদ আর 5তম পদ যোগ করতে হবে। 4তম পদ মানে কি 4 নাম্বার সংখ্যাটা, 1 2 3 4। তাহলে 4 নাম্বার সংখ্যাটা কত আছে? 18 যোগ 5 নাম্বার হচ্ছে কত? 22 ভাগ হচ্ছে 2। এখন 18কে আর 22কে যোগ করতে হবে। তাহলে আমরা লিখব 18 যোগ 22 সমান আসবে হচ্ছে 40। 40 আসবে আর ভাগ হচ্ছে 2। 40কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 20 আসবে। এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে আমরা জোড়ের ক্ষেত্রে এভাবে মধ্যক নির্ণয় করতে হয়। এখন আমরা শিখবো হচ্ছে 14 নাম্বারটা। 14 নাম্বারটা কিন্তু বিজোড়। 14 নম্বর প্রশ্নের সমাধান 23, 29, 18, 15, 39, 27, 22, 31, 24 উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো। তার মানে ছোট থেকে আমরা আগে বড় সাজাবো। এখান থেকে সবচেয়ে ছোট হচ্ছে 15। তাহলে আমি আগে লিখলাম 15, তারপরে ছোট হচ্ছে 18 আছে, লিখলাম 18, তারপর 23, 23-এর চাইতে ছোট কি আছে? আছে 22, তাহলে লিখলাম 22, তারপরে হচ্ছে 23, তারপরে হচ্ছে 24, 24-এর পরে হচ্ছে 27, 27-এর পরে হচ্ছে 29, 29-এর পরে হচ্ছে 31, 31-এর পরে হচ্ছে 39। তাহলে আমাদের ছোট থেকে বড় সাজানো শেষ। এখানে কয়টা উপাত্ত আছে? 1 2 3 4 5 6 7 8 9টা আছে। তাহলে আমরা লিখব এখানে n সমান 9। এই 9 কিন্তু বিজোড় সংখ্যা। তাহলে লিখব যা বিজোড় সংখ্যা। যেহেতু বিজোড় সংখ্যা তাহলে মধ্যকের সূত্র এখন আরেকটা হবে। তাহলে আমরা লিখতে পারি মধ্যক সমান n + 1 / 2 তম পদ। এইটা হচ্ছে মধ্যকের সূত্র। এখন n এর মান হচ্ছে 9 + 1 / 2 তম পদ। আর 9 এর জায়গায় এখানে লিখি 9 আর 1 যোগ করলে হবে 10 হবে, তো দিলাম 10 ভাগ হচ্ছে 2 তম পদ। এখন 10কে 2 দ্বারা ভাগ করলে আসবে 5, তাহলে 5তম পদ। আমরা লিখব 5তম পদ, লিখব 5তম পদ হলো, মানে 5 নম্বর সংখ্যাটা 1 2 3 4 5, এটা হচ্ছে আমাদের মধ্যক 24। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় মধ্যক, অতএব নির্ণয় মধ্যক 24। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এখানের এই 3টা প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আরেকটা কথা বলে রাখি, তো এই নিয়মের কিন্তু আরো কিন্তু অঙ্ক আছে সাজেশনের মধ্যে, তোমরা দেখবা, তোমরা দেখে নিও। আমি জাস্ট শুধু লাল কালার যেগুলো আছে এইগুলা শুধু সমাধান করতেছি, বাকিগুলা তোমরা নিজেরা করবা। এখনের যে প্রশ্নটা আছে এটা স্ক্রিনের মধ্যে শেয়ার করলাম, কারণ এত বড় উদ্দীপকটা যদি বোর্ডের মধ্যে লিখি অনেক সময়ের ব্যাপার। তো এটা হচ্ছে তোমাদের 15 নম্বর প্রশ্নের সমাধান। বলছে নিচের সারণীটি লক্ষ্য করো, শ্রেণী ব্যক্তি দেওয়া আছে, ঘন সংখ্যা দেওয়া আছে। আমাকে প্রশ্ন বলছে প্রদত্ত সারণী হতে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমাকে কিসের মান বের করতে হবে? বলছে কি এফসি এর মান বের করতে হবে। তো মনে রাখবা এখানে কিন্তু বলছে মধ্যক শ্রেণীর, কিন্তু বলছে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে বলছে যে এফসি এর মান বের করতে হবে। যেহেতু মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে বলছে আগে আমাকে কি বের করতে হবে? আগে মধ্যক শ্রেণীটা কিন্তু আগে বের করতে হবে। আমি যদি মধ্যক শ্রেণী যদি আগে বের করি না করি তাহলে কিন্তু এখান থেকে আমরা এটা মানটা বের করতে পারবো না। তো দেখো আমরা এই একটা প্রশ্নের মাধ্যমে আমরা 3টা প্রশ্ন শিখবো। যে বলবে যে মধ্যক শ্রেণীর উল্লেখপূর্ব এফসি এর মান বের করো, এফ এম এর মান বের করো, এভাবেও আসতে পারে। তো দেখো কিভাবে এটা বের করতে হয়। তো এখানে যেটা রো দেওয়া আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আর ক্রমযোজিত ঘনসংখ্যা সারণী তৈরি করতে হবে মধ্যক শ্রেণী আগে বের করতে হলে। সেই জন্য আমাকে 3টা কলাম দিতে হবে, শ্রেণী ব্যক্তি, ঘনসংখ্যা, ক্রমযোজিত ঘনসংখ্যা। শ্রেণী ব্যক্তি আমি প্রশ্ন থেকে দেখে দেখে লিখলাম, ঘনসংখ্যাটাও আমরা দেখে দেখে লিখলাম, ক্রমযোজিত ঘনসংখ্যা প্রথম কত আছে? 6 আছে, কোনাকুনি যোগ করি,
কত হবে 16, 16 16 কত হবে 32, 32 আর 20 কত 52, 52 আর এখানে আছে 13, 52 আর 13 কত হবে 3 আর 2 হচ্ছে 5, 5 আর 1 হচ্ছে 65, 65 আর 5 যোগ করলে কত আসবে 70 আসবে। তাহলে আমাকে মধ্য শ্রেণী বের করতে হবে, সেই জন্য লিখবো এখানে n সমান টোটাল কত 70, এটাকে আমরা অর্ধেক করব n/2, n/2 সমান n এর মান হচ্ছে 70, নিচে হচ্ছে 2 সমান হচ্ছে 35তম পদ। 70 কে 2 দ্বারা ভাগ করলে আসবে 35তম পদ। আমরা লিখব 35তম পদ যার অবস্থান 35তম পদ যার অবস্থান, দেখো 35তম পদ কোথায় আছে অবস্থানটা আমরা গণসংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যার ভিতরে দেখব। 6 থেকে 6 35 নাই, 10 থেকে 16 35 নাই, কিন্তু 16 থেকে 32 পর্যন্ত এইটার ভিতরে কিন্তু কি আছে 35 নাই। 20 থেকে 52 এইটার ভিতরে কিন্তু 35 আছে। তাহলে এটা শ্রেণী ব্যক্তিগত 55 থেকে 59 শ্রেণীতে। তাহলে আমরা পেয়ে গেলাম, আমরা বাকিটুকু এখানে লিখলাম যে মধ্যক শ্রেণী। অতএব মধ্যক শ্রেণী আমরা কত পেলাম 55 থেকে 59 শ্রেণীতে। যেহেতু আমরা মধ্যক শ্রেণী পেয়েছি, আমাকে প্রশ্নের মধ্যে বলছে যে মধ্যক নির্ণয়ের এফসি এর মান বের করতে, তাহলে লিখব অতএব এফসি এর মান, এফসি এর মান দেখো কোনটা, আমরা তো মধ্যকের সূত্র কিন্তু এটা জানি L প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু h/fm। এখন এফসি মানে কি? এফসি মানে হচ্ছে আমাদের যে মধ্যক শ্রেণী ছিল, আমাদের মধ্যক শ্রেণী কোনটা এইটা ছিল, এইটার বরাবর এসে পূর্ববর্তী যোজিত ঘনসংখ্যা অর্থাৎ 32। তাহলে কত হবে 32 হবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তোমাকে এইভাবে না বলে তোমাকে বলবো যে মধ্যক শ্রেণীর উল্লেখপূর্ব এফএম এর মান বের করো। তাহলে এফএম এর মান কোনটা হবে মধ্যক শ্রেণী যেটা আছে না, মধ্যক শ্রেণী যেটা আছে তার ঘনসংখ্যাটা কত হবে, তখন এফএম এর মানটা হবে হচ্ছে 20 হবে। দুইটা কিন্তু আসতে পারে, সেই জন্য আমি একটা প্রশ্নের মাধ্যমে তোমাদেরকে আমি দুইটা শিখিয়ে দিলাম। তো শিক্ষার্থীরা আশা করি কিভাবে আমরা এফসি এর মান বের করেছি তোমরা সেটা ভালোভাবে বুঝতে পেরেছো। মধ্যক শ্রেণীর বরাবর এসে পূর্ববর্তী যোজিত ঘনসংখ্যা। ওকে, তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আর একটা কথা, এইটার মাধ্যমে আমি আরো কিছু প্রশ্ন শিখাই দিই, কারণ এতগুলা উদ্দীপক লিখে লিখে সময় লস করার কোনো মানে হয় না। তোমাদের সুবিধার জন্য, তোমাদের সময়ের জন্য আমি আরেকটা কিছু বইলা দিই। যেমন মনে করো এই উদ্দীপকটা আবার দিছে, এই উদ্দীপকটা আবার দিছে, তোমাকে বলছে উদ্দীপকটা, তোমরা বুড়ো দিকে খেয়াল করো, এই উদ্দীপকটি আবার দিল, তোমাকে বলছে যে মধ্যক শ্রেণী নির্ণয় করো। প্রশ্ন কি আসতে পারে মধ্যক শ্রেণী নির্ণয় করা। তাহলে সেম এইভাবে সমাধান করে আমাদের মধ্যক শ্রেণী কত পেলাম 55 থেকে 59, এটাই হচ্ছে কি আমাদের উত্তর শেষ। আবার এই প্রশ্নে আবার বলতে পারে যে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করো। তাহলে একইভাবে সমাধান করবা, এই পর্যন্ত আসবা, আসার পর এখানে লিখবা অতএব মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 55 অ্যান্সার। এটা হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে উচ্চ সীমা, বুঝতে পেরেছো? তাহলে কি লিখবা অতএব মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 55 উত্তর। আবার আরেকটা প্রশ্ন আসতে পারে এইরকম উদ্দীপক দিয়ে, বলবে যে মধ্যক শ্রেণীর উচ্চ সীমা নির্ণয় করো। সেম ভাবে লিখবা, লেখার পর এই পর্যন্ত আসবা, আসার পরে লিখবা অতএব মধ্যক শ্রেণীর উচ্চ সীমা কত 59। এখন এইটাই আবার উদ্দীপক দিবে, দিয়ে আবার আরেকভাবে আসতে পারে যে মধ্যক শ্রেণীর মধ্যমান অথবা মধ্যবিন্দু নির্ণয় করো। মধ্যক শ্রেণীর মধ্যমান অথবা মধ্যবিন্দু নির্ণয় করো, একইভাবে সমাধান করবা, এই পর্যন্ত আসবা, তারপর লিখবা অতএব মধ্যক শ্রেণীর মধ্যমান সমান, সমানটা আমি নিচে দিই, এখানে জায়গা নেবে না। তো মধ্যক শ্রেণীর মধ্যমান বের করার সিস্টেম হচ্ছে নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করতে হয়, নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হয়। তো এটাকে যদি আমরা যোগ করে 2 দ্বারা ভাগ দেই 55 যোগ 59, তাহলে আসবে হচ্ছে 114, দিলাম 114।
14 ভাগ হচ্ছে 2, 114কে যদি 2 দ্বারা ভাগ দেই তাহলে আসবে হচ্ছে 57 আসবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু অথবা মধ্যমান কথা কিন্তু একই। তো আশা করি এই একটা প্রশ্নের মাধ্যমে কিভাবে এফসির মান, এফএম এর মান, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর উচ্চ সীমা, মধ্যক শ্রেণীর মধ্যমান বা মধ্যক শ্রেণীর কোনটি, এইগুলা কিভাবে বের করতে হবে, অথবা ক্রমযোজিত ঘনসংখ্যা নির্বাচন সারণী যদি বলে এই পর্যন্ত, এই সারণীটাই কিন্তু অ্যান্সার। দেখছো আমি একটা প্রশ্নের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আমি অনেকগুলা শিখাই দিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন চলে আসলাম তোমাদের লাস্টের টাইপ নাম্বার 7। এই টাইপ নাম্বার 7 হচ্ছে প্রচুরক রিলেটেড। তো এখানে 16 নাম্বারটা হচ্ছে চলকের পরিচয় সহ প্রচুরক নির্ণয়ের সূত্রটি লিখো। তো এটা আমি স্ক্রিনের মধ্যে শেয়ার করে দিলাম, জাস্ট শুধু এটা মুখস্থ, তোমরা এটা লিখে নাও। এখন দেখো তোমাদের 17 নাম্বার প্রশ্নটা সমাধান করব। সেটা হচ্ছে 3527967 উপাত্তের প্রচুরক আছে কি ব্যাখ্যা করো। মানে এখানে প্রচুরক আছে কি ব্যাখ্যা করতে হবে। এখানে প্রচুরক কথাটার মানে কি? প্রচুরক কথাটার মানে হচ্ছে প্রচুর, মানে যেটা সবচেয়ে বেশি আছে এটাই হচ্ছে প্রচুরক। তো এখান থেকে আমাদের সর্বপ্রথম উপাত্তগুলোকে ছোট থেকে বড় সাজাতে হবে। তো লিখলাম সবচেয়ে ছোট হচ্ছে 2 আর হচ্ছে 2 লিখলাম। তারপরে ছোট আছে হচ্ছে 3, 5, তারপরে হচ্ছে 6 লিখলাম, 6, 7 কয়টা আছে, তারপরে আছে হচ্ছে 7, 7 দুইটা, তারপরে হচ্ছে 9। তার মানে ছোট থেকে বড় সাজানো শেষ। আমরা লিখবো এখানে 2 আছে, এখানে 2 আছে কয়বার? 2 বার। তারপরে 5 একবার আছে, এটা লিখবো না। 6 একবার আছে, এটা লিখবো না। একবার যেগুলো আছে এগুলো লিখবো না, এগুলো সবার লাস্টে লিখবো। 7 আছে, 7 আছে 2 বার, এবং বাকিগুলো একবার করে আছে, এবং বাকি উপাত্তগুলো আছে একবার করে, একবার করে। সুতরাং 2 ও 7 সর্বাধিক 2 বার আছে, 2 বার আছে। সর্বাধিক কথাটার মানে কি? সবচেয়ে বেশি বার। তাহলে এই 2 আর 7 কিন্তু প্রচুরক। তাহলে অতএব 2 ও 7 অতএব নির্ণয় প্রচুরক, নির্ণয় প্রচুরক 2 ও 7, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অথবা তুমি চাইলে এখানে লিখে দিতে পারো যে অতএব উদ্দীপকে প্রচুরক আছে কারণ 2 ও 7 সর্বাধিক বার আছে, অতএব নির্ণয় প্রচুরক 2 ও 7, এইভাবে লিখতে পারো, কোনো সমস্যা নাই। তো আশা করি 17 নম্বর প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা 18 নম্বর প্রশ্নটা সমাধান করব। এখন দেখো 18 নম্বর প্রশ্নের সমাধান বলছে একটি উপাত্তের প্রচুরক সমান এত, এল সমান এত, F1 সমান এত, F2 সমান এত হলে শ্রেণী ব্যবধান কত নির্ণয় করতে হবে। অথবা এখান থেকে সবগুলোর মান দেওয়া থাকবে, শ্রেণী ব্যবধানও দেওয়া থাকবে, শুধু বলবে প্রচুরক কত। তাহলে আমরা এই প্রচুরকের সূত্রের মাধ্যমে কিন্তু সেটা বের করতে পারবো। দেওয়া আছে যা লিখলাম, যেহেতু এখানে প্রচুরক দেওয়া আছে, আমরা প্রচুরকের সূত্রটা লিখলাম। এখন আমরা মানটা বসাবো। দেখো মান বসাই। বা প্রচুরক হচ্ছে 49.75 সমান এল সমান হচ্ছে 48 প্লাস F1 এর মান হচ্ছে 7, আবার F1 7 প্লাস F2 হচ্ছে 17 ইন্টু এইচ এর মান নাই, আমরা এইচ এর মান বের করতে হবে, অর্থাৎ শ্রেণী ব্যবধান বের করতে হবে। বা এখানে আমরা ইকুয়েশন করব 49.75 সমান 48 প্লাস 7, আর এখানে হচ্ছে 7 আর 17 যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 24 হয়। তো লিখলাম 24 ইন্টু হচ্ছে কি এইচ কিন্তু উপরে 7 এর সাথে গুণ, তাহলে আমরা লিখতে পারি 7h লিখতে পারি। কি লিখতে পারি? 7h লিখতে পারি। এখন আমরা যেহেতু এইচ এর মান বের করবো, আমরা পক্ষান্তর করি। আরেকটা লাইন এদিকে লিখি। বা 48 প্লাস 7h বাই
7h/24 সমান হচ্ছে 49.75। বা এখন 48 আছে প্লাস, আমরা ওই পাশে গেলে কি হবে, মাইনাস হবে। কি হবে, মাইনাস। আর এখানে থাকবে হচ্ছে 7h/24 সমান তো 49.75 মাইনাস 48। তো এটা যদি আমরা বিয়োগ করি, দেখা যাচ্ছে কি, হ্যাঁ, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসে। এইটা যদি আমরা বিয়োগ করি তাহলে, আচ্ছা এখানে না লিখে আমরা সমানটা পরবর্তীতে দিব। 49.75 বিয়োগ হচ্ছে 48, 1.75 আসবে। তাহলে আমরা বলতে পারি বা 7h/24 সমান 1.75। এখন দেখো, এখন হচ্ছে এখানে 24টা আছে ভাগ, ওই পাশে গেলে গুণ হবে, আর এখানে থাকবে হচ্ছে 7h। তো 24 দিয়ে যদি আমরা এইটাকে গুণ দিই, 24 দ্বারা যদি গুণ দিই তাহলে আসবে হচ্ছে 42। লিখলাম 42 বা h সমান 7টা আছে গুণ, এই পাশে গেলে ভাগ, উপরে হচ্ছে 42, 6 7 42, 6 বার যাবে। তাহলে আমরা বলতে পারি অতএব শ্রেণী ব্যবধান, h মানে হচ্ছে শ্রেণী ব্যবধান। তাহলে আমরা বলতে পারি অতএব শ্রেণী ব্যবধান 6। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই 18 পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আর 2টা অঙ্ক মনে হয় মেবি বাকি আছে, তাহলে কিন্তু আমাদের ওয়ান শট ক্লাসটা শেষ হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন এই 19 নাম্বার অঙ্কের মাধ্যমে আমরা প্রচুরকের আর কি কি প্রশ্ন আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন, এইগুলা শিখবো। মনে রাখবা, আমি যেগুলো এখন সংক্ষিপ্ত প্রশ্নের জন্য সমাধান করতেছি, এগুলা কিন্তু আবার তোমার এমসিকিউর জন্য কিন্তু মানে গুরুত্বপূর্ণ কিন্তু। তো দেখো এখানে বলছে, এখানে নবম শ্রেণীর 56 জন শিক্ষার্থীর বাংলা বিষয়ের প্রাপ্ত নম্বর, শ্রেণী ব্যবধান দেওয়া আছে, ঘনসংখ্যা দেওয়া আছে। প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের আলোকে প্রচুরক শ্রেণীর F1 প্লাস F2 নির্ণয় করো। তো F1 মানে কি, যেই শ্রেণীতে প্রচুরক অবস্থিত সেই শ্রেণীর ঘনসংখ্যা থেকে তার পূর্ববর্তী ঘনসংখ্যা বিয়োগ করতে হয়। আর F2 মানে বিয়োগ করার পর যে মানটা আসবে, F2 মানে হচ্ছে যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত সেই শ্রেণীর ঘনসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর ঘনসংখ্যা বিয়োগ দিলে যেই মানটা পাওয়া যাবে, আগের মানটা আর এই মানটা যোগ করলে যেই মানটা আসবে, এইটা হচ্ছে এইটার মান। তাহলে বলছে প্রচুরক শ্রেণীর, বলছে আগে আমাকে প্রচুরক শ্রেণীটা আগে বের করতে হবে। তো চলো আমরা প্রচুরক শ্রেণীটা আগে বের করি। এই একটা প্রশ্নের মাধ্যমে আমরা 4-5টা প্রশ্ন এখন আমরা শিখব। তো প্রচুরক শ্রেণী বের করার জন্য আমরা লিখব উদ্দীপকের সারণীতে ঘনসংখ্যা সর্বাধিক কত আছে, সবচেয়ে ঘনসংখ্যা বেশি কত, 13। লিখব 13 বার আছে এই শ্রেণীটা কত, 47 থেকে 56। তাহলে আমরা লিখব 47 থেকে 56 শ্রেণীতে, 56 শ্রেণীতে। সুতরাং প্রচুরক শ্রেণী কত আমরা পেলাম, 47 থেকে 56। এইটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। যেহেতু আমরা প্রচুরক শ্রেণী পেয়েছি, এখন কিন্তু আমরা F1 প্লাস F2 বের করতে পারবো। তাহলে আমরা আগে লিখবো F1 সমান প্রচুরক শ্রেণীর ঘনসংখ্যা তার আগের ঘনসংখ্যার সাথে বিয়োগ করতে হবে, 13 বিয়োগ 10 সমান কত আসবে, 3। তারপরে হচ্ছে F2, প্রচুরক শ্রেণীর ঘনসংখ্যা থেকে পরবর্তী ঘনসংখ্যা বিয়োগ করতে হবে, অর্থাৎ 9। এইটা যদি বিয়োগ করে কত আসবে, 4 আসবে। এখন আমরা এই মানটা বের করতে পারবো। অতএব F1 প্লাস F2 সমান, F1 মানে হচ্ছে 3 প্লাস F2 মানে হচ্ছে 4। এইটা যোগ করলে কত আসবে, 7। এইটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি F1 প্লাস F2 কিভাবে বের করতে হয় তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন এই উদ্দীপক অনুযায়ী আর কি রকম প্রশ্ন আসতে পারে, তোমাকে এইরকম একটা উদ্দীপক দিয়ে বলবে উদ্দীপকের আলোকে প্রচুরক শ্রেণী কোনটি, তাহলে উত্তরটা হবে এই পর্যন্ত। প্রচুরক শ্রেণী কত,
47 থেকে 56 এই পর্যন্ত হচ্ছে আমাদের আনসার। তোমাকে এইভাবেও প্রশ্নটা আসতে পারে যে ফসফরিক শ্রেণীর নিম্ন সীমা কত, তাহলে তোমরা এই পর্যন্ত লিখবা। এই পর্যন্ত লেখার পর তোমরা এখানে লিখে দিবা অতএব ফসফরিক শ্রেণীর নিম্ন সীমা 47 অ্যান্সার। তোমাকে যদি বলে ফসফরিক শ্রেণীর উচ্চ সীমা কত, তাহলে তুমি এই পর্যন্ত আগে লিখবা, লিখার পর এখানে লিখে দিবা অতএব ফসফরিক শ্রেণীর উচ্চ সীমা কত 56। বুঝতে পেরেছো? তো তোমাকে আবার আরেক রকমের প্রশ্ন আসতে পারে, বলবে যে এখানে ফসফরিক শ্রেণীর F1 এর মান কত, শুধু F1, তাহলে F1 এর মান কত এই পর্যন্ত লিখবা, F1 এখানে এই পর্যন্ত লিখবা। এটা থেকে যেটার মধ্যে ঘন সংখ্যা বেশি আছে তার আগেরটা বিয়োগ করলে কিন্তু F1 এর মান চলে আসবে। তোমাকে যদি বলে শুধু F2 এর মান কত, তাহলে এই পর্যন্ত আগে লিখবা, লেখার পর সবচেয়ে ঘন সংখ্যা বেশি তারপরেরটা অর্থাৎ এই লাইনটা লিখবা, লিখলে কিন্তু শেষ। অথবা তোমাকে আরেকটা বলবে যে ফসফরিক শ্রেণীর মধ্যবিন্দু অথবা মধ্যমান নির্ণয় করো। কি বলবে? ফসফরিক শ্রেণীর মধ্যমান আর মধ্যবিন্দু কথা কিন্তু একই। তো আমরা এখন লিখবো, এটা তোমাদের লেখা দেখায়, অতএব ফসফরিক শ্রেণীর মধ্যবিন্দু অথবা মধ্যমান থাকতে পারে। এটা কিভাবে বের করবা? এখানে নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ হচ্ছে 2। এখন এই দুইটাকে যদি আমরা যোগ করি 47 যোগ হচ্ছে 56 আসবে হচ্ছে 103। লিখলাম 103 ভাগ হচ্ছে 2। 103 কে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে আসবে হচ্ছে 51.5। তাহলে এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো আমরা শিখলাম একটা উদ্দীপক থেকে আমরা কি কি প্রশ্ন আসতে পারে এটা শিখলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ওয়ান শট ক্লাসে তোমাদের এসএসসি 26, 27 বা দাখিল অথবা তোমরা যারা পরবর্তীতে যারা তোমরা পরীক্ষা দিবা, যেমন 28 ব্যাচের শিক্ষার্থীরা আছো, 29 সালের শিক্ষার্থীরা যারা আছো তোমাদের, এবং তোমরা যারা এবার 9 ক্লাসের শিক্ষার্থীরা আছো তোমরা বার্ষিক পরীক্ষা দিবা, বা মানে অর্থাৎ তোমাদের ক্লাস 9, 10 এর মধ্যে যে যে এক্সামগুলো হবে এগুলোর জন্য এই সংক্ষিপ্ত প্রশ্নের ওয়ান শট ক্লাসটা আশা করি তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের কাজে আসবে এবং এখান থেকে তোমরা ইনশাল্লাহ কমন পাবা। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ওয়ান শট ক্লাসটা যদি তোমাদের উপকারে এসে থাকে এবং তোমরা যদি ভালোভাবে বুঝে থাকো, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, অবশ্যই একটা কমেন্ট করবা তো তোমরা কতটুকু ভালোভাবে বুঝতে পারলা। তাহলে আজকে শেষ করলাম এই ওয়ান শট ক্লাসটি। সবাই ভালো থেকো, সবাইকে স্বাগতম জানাই এবং তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই সংক্ষিপ্ত প্রশ্নের ওয়ান শট ক্লাসটি শেষ করলাম। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।